This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ये तीनटे নিউজ রুম লাইভ শুরুই করব এই মুহূর্তে সবথেকে বড় খবর দিয়ে। ভবানীপুরে কি ঘাঁটি কাটছেন রাজ্যের বিরোধী দলনেতা? এই কথা বলছি তার কারণ ৭৩ নম্বর ওয়ার্ডে এবার বিজেপির কার্যালয় খোলার পরিকল্পনা চলছে। আগামী ১ মে এই কার্যালয় উদ্বোধন হওয়ার কথা। আরো বিস্তারিত জানবো, কথা বলবো, ইন ডিটেল তথ্য নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, তার মানে শুভেন্দু অধিকারী এর আগে যে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে তার কাছে ভবানীপুরে জেতা নন্দীগ্রামে জেতার থেকেও নাকি অনেক বেশি সহজ, বোঝাই যাচ্ছে তিনি একেবারে পরিকল্পনা মাফিকই এই তত্ত্ব তার মানে প্রকাশ্যে এনেছিলেন। দেখো, পরিকল্পনা মাফিকই তিনি এগোতে চাইছেন এবং সেই কারণেই বলা যায় দীপ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে এবার শুভেন্দু অধিকারী অফিস করছেন। তার কারণ ভবানীপুরের মধ্যে ৭৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই ওয়ার্ডেই এবার অফিস করতে চলেছেন শুভেন্দু অধিকারী, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। আর তিনি এই নিয়ে ইতিমধ্যেই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে বৈঠকও করেছেন। ভবানীপুরে যে ৮টা ওয়ার্ড রয়েছে তার মধ্যে ৭৭ নম্বর ওয়ার্ড বিজেপির কাছে খুব খারাপ জায়গাতে, তৃণমূল কংগ্রেসের সব থেকে মজবুত ওয়ার্ড। তার কারণ ওই এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। ওই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাটাতে শুভেন্দু অধিকারীও নজর দিতে চান না, অন্তত বিজেপি সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। এবং বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে ৭টা ওয়ার্ড, সেদিকে তিনি নজর দিতে বলেছেন। তার কারণ লোকসভা ভোটের নিরিখে এই ভবানীপুরের ৮টা ওয়ার্ডের মধ্যে ৫টিতে বিজেপি এগিয়ে ছিল। ৭৩ নম্বর ওয়ার্ড, যেখানের বাসিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ওয়ার্ডে মাত্র ২৭৯ ভোটে বিজেপি পিছিয়ে ছিল। ফলে সেই জায়গাটাও তারা মেরামত করতে চাইছেন এবং সেই কারণেই এই ধরনের পরিকল্পনা ইতিমধ্যেই তারা স্থির করেছেন। এবং তার সঙ্গে এটাও তারা ঠিক করেছেন যে ১০০ থেকে ১৫০ জনের বিভিন্ন স্তরের ছেলে মেয়েদের তারা নিয়ে একটা টিম তৈরি করবে, যারা গোপনীয় বেশ করবে। মানে দলগত কর্মসূচি আগামী দিনে কি হয় না হয় অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই কেন সেখানে ছুটে যাচ্ছেন? ভবানীপুর সংলগ্ন এলাকায় মিছিল করছেন, থিয়েটার রোডে কর্মীদের সঙ্গে বসে মান কি বাত শুনছেন, বিভিন্ন মন্তব্য করছেন। রাজার কাছে একটু যাই। রাজা, একটা সময় দেখতাম দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন রবীন দেব। অনেকেই বলতেন রবীনবাবুর হারবে জেনে ওখানে দাঁড় করাতো সিপিএম, কারণ রবীনবাবু প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা এই গণ্ডির মধ্যে আজকে রাখতে পারেন। প্রেক্ষাপট পাল্টিয়েছে। শুভেন্দু অধিকারী জেতা বিধায়ক নন্দীগ্রামের, তার বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় বিচরণ। না, এটা দেখো, মানে গত বিধানসভা নির্বাচনে এটা দর্শকের পক্ষে বুঝতে খুব সহজই হবে। তার কারণ এখানে মনস্তাত্ত্বিক একটা মাইন্ড গেম আছে, রাজনীতির মাইন্ড গেম। রাজনীতিতে মাইন্ড গেম অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথমত, আপনি যদি কোনো একটা জায়গা সেখানে একজন ক্যান্ডিডেট মানে অপরাজেয় চিরকাল থাকবে এটা ধরে বসে থাকেন, তাহলে রাজনীতির লড়াই হয় না, যত কঠিন জায়গায় হোক না কেন। শুভেন্দু অধিকারী আগে সেই ব্যাপারটা ভাঙতে চাইছেন। মানে তিনি যা তত্ত্ব দিচ্ছেন, এই যে কদিন আগে তিনি গিয়ে বললেন আমি তো দেখছি নন্দীগ্রামের থেকে ভবানীপুর সহজ, এটা কিন্তু মাইন্ড গেমেরই প্রেশার তৈরির একটা উদাহরণ। কিন্তু আমরা ভবানীপুরের ক্ষেত্রে দেখেছি ২০১৪-য় প্রথম বিজেপি এখানে সিঁধ কেটেছিল এবং বিজেপি সেইবার মোদি হাওয়া ছিল, প্রবল ছিল। বাংলায় কম থাকলেও অন্য গোটা দেশে তো আমরা সেবার তিনি ক্ষমতায় এসেছিলেন। সেই ১৪-র হাওয়াটাকে কিছুটা কাজে লাগিয়ে ভবানীপুরে কিন্তু তৃণমূলকে পিছিয়ে দিতে পেরেছিল বিজেপি, যার ফলে তারপরেও আমরা ১৯-এও দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওয়ার্ড যেটা ৭৩ নম্বর ওয়ার্ড, রতন মালাকার কাউন্সিলর ছিলেন, এক থেকে একাধিকবার এই ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছিল। পরে তৃণমূল মেকআপ করতে পেরেছে, এই লোকসভাতেও মেকআপ করে নিয়েছে তৃণমূল। কিন্তু সেটা এমন কিছু নয় 279 ভোটস। ওখানে একটাই ওয়ার্ড আছে ৮৩, যেটা মার কাটারি তৃণমূলের কাছে। ৫টা ওয়ার্ডে পিছিয়ে থেকেও ওই ২-৩টে ওয়ার্ডে তৃণমূল খেলা শেষ করে দেয়। ফলে ওই যে বাকি যে ৫টা ওয়ার্ড আছে সেখানে যদি বিশেষ করে হিন্দু কনসলিডেশনের ভোটটা আরেকটু ওইদিকে তাদের দিকে মুভ করাতে পারে বিজেপি, তাহলে অ্যাডভান্টেজিয়াস পজিশনে বিজেপি চলে যাবে। ফলে বিধানসভা নির্বাচনের ১ বছর আগে থেকে আমাদের যেটা মনে হচ্ছে শুভেন্দু অধিকারী অ্যান্ড টিম ভবানীপুরে ঘাঁটি গেড়ে একটা মাইন্ড গেম অর্থাৎ প্রেশার পলিটিক্স তৈরি করতে চাইছেন শুভজিৎ। ঠিক যেটা ১ বছর আগে সেটা পিকের পরামর্শে হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পরামর্শেই হোক বা নিজের চিন্তা থেকেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন নন্দীগ্রামে, যেটা শুভেন্দুর খাসতালুক গড় বলে পরিচিত, এটা মিথ। ফলে সেইখানে যে প্রেশার পলিটিক্স তৈরি করতে গিয়েছিলেন
এখন তার রোল রিভার্সালটা শুভেন্দু অধিকারী করতে চলেছেন বলে তুমি ওয়ার্ডের কথা বলছিলে, তথ্যগত ভুল যদি না হয় সম্ভবত কলকাতা পুরসভা ৭৭ নম্বর ওয়ার্ড অসীম বসু বিজেপির টিকিটে জিতেছিলেন, পরে তৃণমূল কংগ্রেসে গেছিলেন। এই ৭৭ নম্বর ওয়ার্ডও কিন্তু ভবানীপুর বিধানসভার অন্তর্গত, প্রচুর অবাঙালি ভোটার সেখানে রয়েছেন। শুভেন্দু অধিকারী সেদিনকে বলেছিলেন নন্দীগ্রাম থেকে এই ভবানীপুর তার কাছে নাকি সহজ মনে হচ্ছে, আর সেখান থেকে এই জল্পনার একটা সূত্রপাত। কি বলেছিলেন প্রথম দিন শুনুন। আমরা যে ফ্ল্যাঙ্ক দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাঙ্কে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও 1 ঘন্টা এখানে বিচরণ করছি, ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম, এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। শুভজিৎ আর দীপ, দেখো শুধুমাত্র একা শুভেন্দু অধিকারী কিন্তু নন, বঙ্গ বিজেপি 26-এর আগে প্রস্তুতিটা শুরু করে দিয়েছেন। এই যেমন সুকান্ত মজুমদার, তিনি দিল্লি চলে গেলেন অমিত শাহর সঙ্গে দেখা করতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে শাহকে একটা রিপোর্ট দিলেন। রাজ্য বিজেপির সভাপতি 26-এর ভোটের রণকৌশল নিয়েও কথা হয়েছে অমিত শাহর বঙ্গ সফর নিয়েও, এমনটাই খবর। ছবি দেখাচ্ছি আপনাদের। আর তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাংলায় এবার তৃতীয় বিকল্পের পক্ষে সওয়াল সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের। রাজ্যের পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে দাবি তার। মমতার উপরেই ভরসা রাখবে বাংলার মানুষ, পাল্টা দাবি শোভনদেব চট্টোপাধ্যায়। খুবই উদ্বেগজনক রাজনৈতিক পরিস্থিতি, এবং গোটা দেশ জুড়েই তো গণতন্ত্র আক্রান্ত, পশ্চিমবাংলাতেও ধরুন গণতন্ত্র বা আক্রান্ত। এবং আমার মনে হয় যেটা দরকার পশ্চিমবাংলায়, সেটা হচ্ছে একটা খুব দ্রুত একটা তৃতীয় শক্তি উঠে আসুক। বামপন্থীদের সেই জায়গাটা নিতে হবে। তৃতীয় শক্তিটা যদি আরও দ্রুত উঠে আসতে পারে, এখনও খুব দুর্বল বলে মানুষের সামনে হয়তো সেই বিকল্পটা তৈরি হচ্ছে না, কিন্তু সেই বিকল্পটা দ্রুত তৈরি করা খুব দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালস যত বোঝেন এই মুহূর্তে, আমি জানি না ভারতবর্ষের কোনো নেতা আছে কিনা যেটা এইভাবে তার পালস বোঝে, সেই পালস যদি বোঝেন। এবং তিনি যাই হোক, ওরা ওদের নীতির কথা বলেছে, ওদের যে পথনির্দেশ সেইভাবে বলেছে। আমি বলে দিলাম পরিষ্কার করে, যারা যা বলছেন তারা বলুন, সে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা এতটাই যে তিনি এবারও প্রমাণ করে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক পথে হাঁটছেন, কিন্তু আবার ক্ষমতায় আসবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। উত্তাপটা এখনো রয়েছে। যাদবপুরের কথা বলছি। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে কিন্তু পড়ুয়াদের মিছিল, প্রতিবাদ মিছিলে যোগ দিলেন আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা। ছবি দেখাচ্ছি আপনাদের। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ দরকার, সাধারণ মানুষের অভিযোগে গুরুত্ব দেওয়া উচিত। প্রশাসন তাতে গুরুত্ব না দিলে এবং তারপর ছাত্রছাত্রীরা যদি আন্দোলন করেন, তাহলে সেটাকে অগণতান্ত্রিক বলার অধিকার থাকে না প্রশাসনের কর্তা ব্যক্তিদের। মন্তব্য ইন্দ্রানুজের বাবার। আমরা যারা বুড়োরা বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন স্তরে আছি, আমরা যখন ডেমোক্রেটিক মুভমেন্টগুলো হয় তখন কি আমরা তাদেরকে সম্মান করি? ডেমোক্রেটিক মুভমেন্টগুলোকে আমরা কি একটা এফআইআর, একটা পুলিশের কাছে যাবে, যে কোনো অভিযোগ নিয়ে যাবে, একটা এফআইআর করবে, একটা অভিযোগ দেবে, এটা আমাদের যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, সেগুলোকে গ্রহণ করা, তারপরে সেটা ঠিক না ভুল সেটা তদন্ত করে দেখা, তারপরের ধাপ। কিন্তু যারা প্রশাসনের মধ্যে থেকে আমাদের যারা বুড়োরা যারা হচ্ছে গিয়ে এই ধরনের হ্যারাসমেন্ট করে, সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ মানুষের যে অভিযোগগুলোকে পাত্তা দেয় না, তখন হচ্ছে গিয়ে যখন আনডেমোক্রেটিক মুভমেন্টের মধ্যে ছাত্রছাত্রীরা চলে যায়, তখন আমাদের বড়দের কোনো নৈতিক অধিকার থাকে না যে তাদের এই মুভমেন্টটা আনডেমোক্রেটিক হয়েছে, এই বলবার নৈতিক অধিকার থাকে না। একটা বিশ্ববিদ্যালয়ে না আছে স্থায়ী ভিসি, না আছে রেজিস্ট্রার, না আছে এফও, না আছে ডিন, না আছে এক্সিকিউটিভ কাউন্সিল, চলবে কোত্থেকে? ফলে এই প্রশাসনিক নৈরাজ্যের বন্দোবস্ত হচ্ছে তো রাজ্যের সরকারের কাজের জন্য। ফলে আজ সরকার যদি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে চান, তাদের কাছে আমাদের দাবি যে এটা মানুষের করের টাকায় তৈরি বিশ্ববিদ্যালয়, সরকার একে রক্ষা করার জন্য ইলেক্টেড হয়েছেন, একে ধ্বংস করার জন্য নয়। ফলে সরকার উদ্যোগী হয়।
এদিকে যাদবপুরে জখমী ছাত্র ইন্দ্রানুজের অভিযোগকে এফআইআর হিসেবে নিতে হবে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যে আক্রান্ত তার অভিযোগকে কেন এফআইআর হিসেবে নেওয়া হয়নি? রাজ্যকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মন্ত্রীকে জানিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে, আপনাদের ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে। মন্তব্য বিচারপতির, এভাবে কোনো সিভিল সোসাইটি থাকতে পারে না। রাজ্য অভিভাবকের মতো আচরণ করুন, প্রতিবেশী দেশের মতো এই রাজ্যের অবস্থা হোক এটা চাই না। আন্দোলনের নামে সাংবিধানিক পথকে নিগৃহীত হতে দিতে পারি না। মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সেদিন ঠিক কি ঘটেছিল? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। বুধবার এই মামলার পরবর্তী শুনানি। আদালত বলেছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে। স্টেট যদি বায়াসড মনোভাব দেখায় তাহলে তো সাধারণ মানুষের বিশ্বাস উঠে যায়। খুব সঙ্গত কারণেই আদালত যে প্রশ্নটা তুলেছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে। আর ইন্টেলিজেন্স কী করছিল এই ঘটনা যে ঘটল, যেখানে রাজ্যের মন্ত্রী আসছেন, সেই মন্ত্রী তার কাছে ইন্টেলিজেন্সের খবর ছিল কিনা? আপনি এত হোয়াটসঅ্যাপ দেখাচ্ছেন, তাহলে সেই খবর যদি আপনার কাছে ছিল তাহলে মন্ত্রীকে জানানো হয়েছিল কিনা? যদি মন্ত্রীকে জানানো হয়ে থাকে তাহলে সেই জানানোর পরেও তিনি সেটাকে অমান্য করে গেছেন কিনা? তো এই সংক্রান্ত রিপোর্ট আদালতকে পেশ করতে হবে আগামী 7 দিন পর। 3 হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ আজ। প্রসূন থেকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। কিভাবে এই কর্মকাণ্ড করেছিল, কোথায় কোথায় কি ছিল, সমস্তটাই বিস্তারিতভাবে পুলিশ তার থেকে একদম হাতে কলমে দেখে নেবে এবং তারপর তার বয়ান এবং বয়ানের সঙ্গে সে ঘটনা পুনর্নির্মাণ অর্থাৎ বাস্তবের মিল রয়েছে কিনা এবং পারিপার্শ্বিক প্রমাণের মিল রয়েছে কিনা সেটা খুঁটিয়ে দেখাবে। এই মুহূর্তে যে প্রসূন দে তাকে বের করা হচ্ছে পুলিশের গাড়ি থেকে। ট্যাংরা থানার পুলিশ তাকে তার গাড়ি থেকে বের করছে এবং তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং দেখা যাচ্ছে পুলিশ তার বাড়ির ভেতরে তাকে নিয়ে গিয়ে সেখান থেকে প্রথমেই তার যে ঘর যেখানে খুন করা হয় সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে সে তার বয়ান যেটা দিয়েছে পুলিশের কাছে সেই বয়ান অনুযায়ী সে পুরো ঘরের কোথায় কোথায় গিয়েছে, কিভাবে খুন করেছে, কোথায় তাকে রাখা ছিল, থেকে এনেছিল, তাদের খাবারে যে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল সেই ঘুমের ওষুধ সে কোথা থেকে পেল, সমস্তটাই কিন্তু সে তার পুলিশের উপস্থিতিতে গোটা ঘটনাটা কিভাবে ঘটিয়েছে সেটা করে দেখাবে। ইতিমধ্যেই প্রসূন নিজে মুখেই পুলিশের কাছে স্বীকার করেছে যে সে তার স্ত্রী, তার বৌদি এবং সেই বাড়ির যে ছোট মেয়ে তাকে হত্যা করেছিল। কেননা বিনোদের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। রাজ্যপালের করা মানহানি মামলায় মুখ্যমন্ত্রীর আইনজীবী বদল। সরানো হলো সঞ্জয় বসুকে। সঞ্জয় বসু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আইনজীবী। মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ জটিলতা। মুখ্যমন্ত্রী সহ 4 জনের বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের, আর সেই মামলায় আইনজীবী বদল মুখ্যমন্ত্রী। এখন জানি না পিসি ভাইপোর সম্পর্কের ফাটল বাড়ছে না কমছে। সঞ্জয় বসু আমি যতদূর জানি ভাইপোর আইনজীবী ছিল, তো ভাইপোর আইনজীবী বলে তাকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হলো কিনা জানি না, কিন্তু মদনদার কথা অনুযায়ী যদি চলা হয় তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো গাছতলার উকিল, বটতলার উকিল। ও যখনই দাঁড়ায় তখনই হারে। মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থাকে যখন কোর্টে তখনও হারে, ওনার যা কথা, তো এটাও হারবে। কেন্দ্রের বাজেট পরবর্তী কর্মসংস্থান সংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি কর্মসংস্থানের উপর আলোচনায় যোগ দেন নরেন্দ্র মোদী। আর এই ওয়েবিনারে মূল বিষয় ছিল অর্থনীতি প্রয়োগমূলক উদ্ভাবনের পাশাপাশি মানুষের জন্য বিনিয়োগ। সরকার, শিল্পমহল, শিক্ষা, সমাজ এবং নাগরিকদের সমন্বয় এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাজেটের প্রস্তাবগুলোর কার্যকর রূপায়ণ নিয়ে আলোচনা। इंडस्ट्री और एजुकेशनल इंस्टीट्यूट्स एक दूसरे की जरूरतों को समझे और उन्हें पूरा करें। युवाओं को तेजी से बदलती दुनिया के साथ चलने का मौका मिले, उनको एक्सपोजर मिले, उन्हें प्रैक्टिकल लर्निंग के लिए प्लेटफॉर्म मिले। इसके लिए सभी स्टेक होल्डर्स को एक साथ आना होगा। हमने युवाओं को नए अवसर और प्रैक्टिकल स्किल्स देने के लिए पीएम इंटर्नशिप स्कीम शुरू की है। इस योजना में हर स्केल पर ज्यादा से ज्यादा उद्योगों की भागीदारी हो। हमें ये सुनिश्चित करना ही है